আদনান শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ আমি তোমাকে চিনেছি, কেমন আছো তুমি? আদনান ইমাকে তুমি বললে সম্বোধন করলো। অফিসে সেই দিন আপনি করে বলেছিলেন, এখন অফিসের বাইরে কথা বলছে বলেই তুমি করে বলল। ইমা মুচকি এসে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। ভালো মন্দ কথা বলার পরই কারো মুখে কোনো কথা নেই, আদনানও কোনো কথা বলছে না, আর ইমাও। ইমা আশপাশ করছে কি বলবে কি বলবে। ইমা বলল, আপনি কি করছেন? কিছু না, তুমি কি করছো? আর তুমি অসুস্থ শরীর নিয়ে এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ইমা সাথে সাথে বলে উঠলো, আপনার সাথে কথা বলার জন্য জেগে আছি। কি? না না, মানে আপনার ফোন নাম্বার খুঁজতে কল দিতে দিতে এত রাত করে ফেলেছি। আদনান কৌতূহল নিয়ে বলল, আমার নাম্বার খুঁজে কল দিলে কোনো বিশেষ কিছু? আর আমি তোমাকে আগে একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু তোমাকে তুমি করেই বলে ফেলেছি। ইমা হেসে বলল, তুমি করে বলবেন, আর আপনি আমাকে আপনি করে বলবেন, আমার এটা ভালো লাগে না, তুমি করেই ঠিক আছে। আদনান বলল, এত রাতে আমার নাম্বার খুঁজে কল দিয়ে অফিসে অথবা কোনো কাজ নিয়ে কথা বলবেন? ইমা নরম সুরে বলল, না, অফিস বা কাজ নিয়ে কোনো কথাই বলবো না, আসলে আমি আপনাকে থ্যাংক ইউ জানাতে কল দিয়েছি। আদনান হালকা হেসে বলল, থ্যাংক ইউ জানাতে? থ্যাংক ইউ জানাতেই? আপনি আমার এত বড় উপকার করলেন আর আমি আপনাকে এখন একটাও থ্যাংক ইউ বলিনি। সেই দিন আপনি আমাকে গাড়ি থেকে বের করে হসপিটালে না নিয়ে গেলে আমি হয়তো ওইখানেই পড়ে থাকতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওয়েলকাম। তবে এরপরে ড্রাইভারকে নিয়ে বের হবে। ইমা মনে মনে বেশ খুশি, অবশেষে সে আদনানের সাথে কথা বলতে পেরেছে, এই অনেক। প্রথমেই খুব নার্ভাস ছিল, আদনান হয়তো তাকে চিনবেই না, তবে আদনানের সাথে এইটুকু কথা বলতে পেরে ইমা সত্যি খুশি হয়েছে। আদনান কল কেটে দিয়ে অজান্তে হেসে উঠল। ইমার কথা ভাবতে ভাবতেই যে ইমা কল আসবে সে আশাও করেনি। আদনান ইমার নাম্বারটা সেভ করে রাখলো। পরের দিন সকালে আইজার আগে ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। মাহমুদা চৌধুরী মাত্রই কিচেনে এসেছে। তিনি প্রথমে ঈশানের জন্য কফি বানালেন, এরপরে ঈশানের সামনে কফির মগ দিয়ে বলল, আইজা উঠিনি? না, ঘুমিয়ে আছে। মাহমুদা চৌধুরী কিচেনে যেতে যেতে ঈশানকে বলল, শান, আইজা না এ কয়দিন ধরে বেশ অনিয়ম করছে, খাবার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। বলি অফিসে যাওয়ার আগে একটু বুঝিয়ে যাও তো। আমি এত বোঝাতে পারবো না, যদি মেয়েকে দূরে বিয়ে দিতাম তাহলে তো চিন্তার শেষ ছিল না, কাছে আসে বলে বকে খাইতে পারি। ঈশান কফি খেতে খেতে মাহমুদা চৌধুরীকে কথাগুলো শোনালো, নিজে নিজে হাসলো। আইজার তার জন্য তো এমন অনিয়ম করছে, এটা কি করে বলবে। ঈশান রাতে যতক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করবে ততক্ষণ আইজা ঈশানের পাশে সাথে সাথে শুয়ে থাকবে। ঈশানের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে ঈশানের সাথে কাজ দেখবে। ঈশান তার মাথায় হাত বুলিয়ে দিবে আর ঘুমিয়ে পড়বে। ঈশান কফি খেয়ে নিজের রুমে চলে গেল। আইজা ততক্ষণে উঠে ফ্রেশ হয়ে বিছানা গোছাচ্ছিল। ঈশান চুপচাপ আইজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বউ, বলো। ঈশান আইজাকে ছেড়ে করিডোরের দিকে এগিয়ে গেল। কারবাট খুলে একটা শপিং ব্যাগ বের করে আইজার দিকে এগিয়ে দিল। আইজা বলল, এই ব্যাগে কি? ঈশান বলল, শাড়ি, তোর জন্য কালকে কিনেছি। আইজার সাথে সাথে ব্যাগটা হাতে নিয়ে শাড়িটা দেখলো, সাথে স্টোনের কাজ করা, যা আইজার খুব পছন্দ হলো। আবার আইজার মুহূর্তে খানিকটা রাগ নিয়ে বলল, শুধু শাড়ি আর সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনলে না কেন? ঈশান গোল গোল চোখ তাকিয়ে রইল। আইজার মন খারাপ নিয়ে বলল, তোমাকে ছাড়া এখন আমি একা একা শাড়ি পরবো কি করে? ঈশান কিছুক্ষণ আইজার দিকে তাকিয়ে থেকে আবারও কাবার্ডের কাছে গেল। এরপর আরেকটা শপিং ব্যাগ নিয়ে এলো। এরপর শপিং ব্যাগ থেকে সাদা রঙের একটা শার্ট বের করে আইজার সামনে ধরে বলল, এই দেখ, ম্যাচিং করে কিনেছি, তুই কালো শাড়ি পরবি আর এর সাথে আমি সাদা শার্ট পরবো, আর শার্টের উপরে কালো লেদার স্যুট পরবো। আইজা হেসে হেসে বলল, এখন বুঝতে পেরেছি। ঈশান আইজার হাতে শার্টটা দিয়ে বলল, এই নে, ভাঁজ করে রাখ, অফিস থেকে এসে পরবো, আর এই শাড়িটা পরে থাকিস। আর জানিস তো আজকে কি স্পেশাল দিন? আজকে ঈশান আর আইজার বিয়ের ডেট। বিয়ের পর থেকে ঈশানের প্রতি মাসের এই ডেটের আইজাকে উইশ করে, সাথে শাড়ি গিফট করে। আইজা মুস্কি এসে বলল, আজকে আমাদের বিয়ের 5 মাস পূরণ হলো, আর তুমি তো প্রতি মাসে মাসে আমাকে বিয়ের ডেটটাই আমাকে উইশ করো। ঈশান আইজা দু গালে হাত রেখে গম্ভীর গলায় বলে উঠল, যতদিন বেঁচে রবো ততদিনই আমি তোকে উইশ করে যাব। আল্লাহ আমাকে তোর মতো একজন জীবন সঙ্গী দিয়েছে, যার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঈশানের থেকে এমন কথা শুনে আইজার চোখ দিয়ে অজান্তে জল গড়িয়ে পড়ল। ঈশান তার হাতের বদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিল। এরপর আইজার চোখে চোখ রেখে বলল, কাঁদবি না একদম, কাঁদলে মার খাবি, সব সময় হাসি খুশি থাকবি। আইজা চোখের জল নিয়ে মুখে হাসি এনে বলল, হাসি খুশি থাকবো। ঈশান প্রসঙ্গ পাল্টাতেই বলল, আর শোন, ছোট আম্মু বলল তুই নাকি খাবার খেতে অনিয়ম করিস। আইজা মাথা নাড়িয়ে বলল, আমি তো অনিয়মই করি না। তাহলে ছোট আম্মু আমাকে বলল কেন? তোকে আগেই বলে রাখি, তোর এই অনিয়মে যদি আমার সন্তানের কিছু হয় তাহলে মেরো তক্তা বানাবো তোকে। আইজা পিট করে হেসে বলল, ঠিক আছে।
আমি অনিয়ম করব না, কিন্তু কিছু খেতে ভালো লাগছে না। তো খেতে ভালো না লাগলেও তোকে খেতে হবে। আর আমি অফিস থেকে ফিরে ছোট আম্মুর কাছে শুনবো আজ কোনো অনিয়ম করছিস নাকি। যদি করিস তাহলে আজ থেকে তোকে তক্তা বানানো শুরু করব। বিকেলবেলা ইমা নিজের রুমেই শুয়েছিল। মাথায় ব্যান্ডেজ লাগানো আছে, তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। ইমার মা নেই, বছর খানিক আগে মারা গিয়েছে। সেই থেকে ইমা আর বাবার সাথে তার সব সুখ দুঃখ শেয়ার করে। ইমার বেস্ট ফ্রেন্ড তার বাবা সাইফুর রহমান আজ বিকেল দিকে অফিস থেকে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরতে প্রথমে তার মেয়ের সাথে দেখা করতে এলেন। তিনি ইমার রুমে ঢুকে বললেন, ইমা কি করছ? কিছু না বাবা, এসো। ইমা শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। সাইফুল রহমান ইমার কাছে এগিয়ে বসলো। এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। তুমি কি এখন আসলে? চলে এলাম। তুই বাড়িতে অসুস্থ আর আমি কোনো কাজে মন দিতে পারলাম না। ইমা কিছুটা খুশি নিয়ে বলল, বাবা আমি না আদনানকে ফোন করে থ্যাংক ইউ জানিয়েছি। সাইফুল রহমান হেসে বললেন, ভালোই করেছ। ছেলেটাকে শুধু শুধু থ্যাংক ইউ বললেও কম হয়ে যায়। এমন সময় একজন মেড এসে ডাক দেয় সাইফুল রহমানকে। তাই তিনি কথা বলা শেষ করেই চলে যান। এইদিকে ইমা আদনানের কথা ভাবতে ভাবতে হেসে উঠল। এখন প্রতিটা সেকেন্ডে ইমার মাথায় আদনানের কথায় ঘুরপাক খাচ্ছে। শুধু শুধুই ভাবলেই ভালো লাগছে, শুধু শুধুই ভাবে ভালো লাগছে। ইমা মনে মনে ভাবলো, সে যেদিন আদনানের কথা ভাবছে, এই আদনানও কি তার কথাই এমন করে ভাবছে, নাকি ইমাকে ভুলে গিয়েছে। ইমা ফোনটা নিয়ে আদনানকে কল দিতে চাইলো, কিন্তু কল দিয়ে বা কি করবে, এটা নিয়ে দ্বিধায় পড়ে গেল। আদনান জানতে চাইলেই বা সে কি বলবে। তখন সে থ্যাংক ইউর বাহানা দিয়ে কথা বলেছিল, আর এখন কি বলবে। ইমা ঠিক করলো আদনানকে এখন কল না দিয়ে রাতেই কল দিবে, এইটাই ভালো হবে। আইজা শাড়িটা পরে বসে আছে ঈশানের সামনে। আইজা শাড়িটা পরে বসে আছে ঈশানের জন্য। আজ ঈশানের আগে ফেরার কথা ছিল, কিন্তু রাত 10টা বাজতে চললো, এখনো ফিরার নাম নেই। আইজার বাবা ও তার বড় আব্বু সন্ধ্যায় ফিরেছে, কিন্তু ঈশান তাদের সাথে ফিরেনি। আইজার অনেকবার কল দিয়েছে, কিন্তু ঈশানের ফোন বন্ধ বলছে। সময়ের সাথে সাথে আইজার চিন্তা হতে লাগলো, ঈশানের তো এত দেরির কথা না, আর আজও আরো আগে আসার কথা। তাহলে দেরি হচ্ছে কেন? কোনো বিপদ টিপদ হলো নাকি? কথাগুলো মনে মনে আর রয়ে আইজা রুম থেকে বেরিয়ে গেল। সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আইজা এখন কাউকে ডাকতে চায় না, এতে আরো সবাই চিন্তা করবে। আরো আধা ঘন্টার মতোই আইজা অপেক্ষা করবে। এরপরে ঈশান না এলে তার বড় আব্বুকে জানাবে। আইজা হাতে ফোন নিয়ে ঈশানকে কল দিতে দিতে সিঁড়ির কাছে এলো। এরপরে নিচের ডাইনিং রুমের দিকে তাকাতে আইজার চোখ ছানাবাড়া হয়ে গেল। আইজা দেখলো ডাইনিং রুমের সোফার উপরে একটা বড় টেডি বিয়ার রাখা, কিন্তু কে রাখলো? নিশ্চয়ই ঈশান রেখেছে। আর ঈশানই বা কোথায়? ডাইনিং রুমে তো নেই। আইজা আনমনে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, সোফার পাশে এসে টেডির কাছে বসলো। এমন সময় পেছন থেকে ঈশান এসে দুহাত দিয়ে চোখ ধরলো। আগে কোনো কথা বললো না, দেখতে চাইলো আইজা কি বলে। আইজা অচেনা হাত স্পর্শ করতে স্বস্তির শ্বাস ছাড়লো। এইটা ঈশান ছাড়া আর কেউ নয়। আইজা সাথে সাথে বলে উঠলো, আমাকে অপেক্ষা করিয়ে এখন সারপ্রাইজ দিচ্ছ? ঈশান মুস্কি হেসে পেছন থেকে আইজার গালে চুমু খেয়ে সামনে এসে বলল, সারপ্রাইজ তো অপেক্ষা করিয়ে দিতে হয়। আইজা অভিমানী সুরে বলল, যে সারপ্রাইজ পেতে অপেক্ষা করতে হয় সে সারপ্রাইজ আমি চাই না। ঈশান আইজার পাশে বসে টেডি আইজার মুখের সামনে এনে বলল, তোর জন্য এনেছি। আইজা টেডির বুকে জড়িয়ে অন্যদিকে মুখ করে বসলো। ঈশান আইজার রাগ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। আইজার এমন মুখখানা দেখে ঈশানের কাছে খুব ভালো লাগে। আজকে আগেও রাগ ভাঙাবে না, কারণ আগে রাগ ভাঙিয়ে দিলে আইজার এমন মুখোশি আর দেখা যায় না। ঈশান আইজার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, যা দেখে আইজা তজব বনে গেল। এর একটু পরে নিজেই বলে উঠলো, আমার রাগ ভাঙাচ্ছ না কেন? ঈশান আইজার পেটে হাত রেখে নরম গলায় বলল, দেখছো তোমার আম্মুকে অপেক্ষা করিয়ে সারপ্রাইজ দিছি বলে তোমার আম্মু রাগ করে আছে, আবার রাগ ভাঙাচ্ছি না বলেও রাগ করেছে। এই বলে ঈশান রসিকতা করে আইজাকে বলে উঠলো, তুই রাগ করে থাকলে আমার অবশ্যই একটু সুবিধা হয়, তাই রাগ ভাঙাচ্ছি না। আইজা অবাক না হয়ে পারল না, সাথে সাথে রক্ত চোখে তাকিয়ে বলে উঠলো, সুবিধা হয় মানে? আমি রেগে থাকলে কি সুবিধা হয়? ঈশান দোপটির দাঁত বের করে হেসে আইজার কানের কাছে এসে পিস পিস করে বলে উঠলো, এখানে বলা যাবে না, রুমে চল। আর তোর শাশুড়ি আমাদের দিকে তাকিয়ে দেখছে। আইজা বলল, কি বড় আম্মু আমাদের দেখছে? আর দেখুক, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। ঈশান দাঁত চেপে বলল, বিয়ে হয়ে গিয়েছে, এখন তুই কি চাস তোর শাশুড়ির সামনে তোকে চুমু খাই? তুই কিন্তু লজ্জা পেয়ে যাবি। আইজা সাথে সাথে মাথা নাড়িয়ে বলে উঠলো, না না, লজ্জা পেতে চাই না, রুমে চলে যাব। ঈশান ভ্রু উঠিয়ে বলল, চল তাহলে। আইজা টেডিটা নিয়ে উঠে দাঁড়ালো। ঈশান আইজার থেকে টেডিটা নিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি। আইজা মুস্কি এসে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ঈশান বাঁকা এসে মনে মনে বলল, মাফ করে দিও মা, তোমার বৌমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলেছি। আইজা রুমে এসে বিছানায় বসলো।
ঈশানও রুমে ঢুকলো। দরজা বন্ধ করে দিয়ে টেডিটা সোফার রেখে আসলো। আইজা ঈশানকে উদ্দেশ্য করে বলল, আমি আজ কিছু বললাম না, তবে কালকে থেকে যদি লেট করে বাড়িতে ফিরো তাহলে আমি বড় আব্বুকে বলে বাড়িতে ঢুকতে দেব না। ঈশান হিয়ালি করে বলল, না দিলি আমি আবার বিয়ে করে একটা নতুন ফ্ল্যাট উঠে যাব। এই বলে ঈশান হেসে হেসে বলল, বউ আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে, আমি বউকে নিয়ে ঘুরতে যাব। আইজা চোখ পাকিয়ে তাকিয়ে বলল, থামলে কেন বলো, এরপরে আমাকে দাওয়াত দিবে না? ঈশান হাসতে হাসতে এগিয়ে এসে বলল, বউ একটা চুমু খাই, বেশি না একটাই খাবো, খেতে দিবি? ইমা ফোনটা হাতে নিয়ে আফসোস করছে আদনানকে কল দিবে। বিকাল থেকে শুধু ভাবছে আদনানের সাথে কি নিয়ে কথা বলবে, বন্ধু বানাতে চাওয়ার কথা নাকি অফিস নিয়ে কিছু কথা বলবে ভেবেই পাচ্ছে না। ইমা মিনিট 20 পরে কল দিল আদনানের নাম্বারে। আদনান ল্যাপটপ নিয়ে বসেছিল ডাইনিং রুমে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ফাইজা কিচেনে কাজের বুয়ার সাথে কাজ করছে। আদনান কাজের বুয়াকে ডেকে কফি দিতে বলল, আর এইদিকে পাশেই তার ফোনটা বেজে যাচ্ছে। সাইলেন্ট থাকার কারণে শুনতেই পারছে না। এর একটু পরে ফাইজা কফি নিয়ে এসে আদনানের সামনে দাঁড়ালো। কফির মগটা টেবিলে রাখতেই দেখলো আদনানের কল বেজেই যাচ্ছে। ফাইজা সাথে সাথে বলল, আদনান ফোন পাচ্ছে। আদনান ফোনের দিকে তাকিয়ে নাম্বার দেখে বলল, আননোন নাম্বার থেকে কল এসেছে, এখন আবার কে কল দিচ্ছে? ফাইজা চলে গেল কিচেনে। আদনান ফোনটা হাতে নিয়ে নাম্বারটা ভালো করে দেখতেই বুঝতে পারলো এটা ইমান নাম্বার। ততক্ষণে কলটা রিসিভ করলো। এতক্ষণ পরে আদনান কল রিসিভ করে ইমায় উদাসীনী কণ্ঠে বলে উঠলো, আপনাকে কখন থেকে কল দিয়ে যাচ্ছি, দৌড়ছিলেন না কেন? আদনান বলল, তোমার নাম্বারটা চিনতে পারিনি। ইমা জিজ্ঞাসা স্বরে বলে উঠলো, কেন নাম্বার সেভ করে রাখেননি? সেভ করে রেখেছি, তবে নাম দেইনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। ওহ, কি করছেন? অফিসের কিছু কাজ করছিলাম। তাহলে কাজ করুন। আদনান ল্যাপটপ চাপিয়ে বলে উঠলো, না ইম্পর্টেন্ট কিছু করছি না, বলো তুমি। ফাইজা কিচেন থেকে আদনানের কথাগুলো শুনছে আর তাকিয়ে দেখছে। আদনান ইমাকে বলল, তোমার শরীর এখন কেমন আছে? ভালো, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ইমা আমতা আমতা করে বলল, আপনি বিয়ে করেছেন? আদনান হালকা হেসে বলল, আমার নাম্বারটা যেভাবে জোগাড় করেছ, করিনি এটা খবরও তুমি জোগাড় করেছ। ফাইজা আদনানের কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই ছেলে বুঝি প্রেম করছে। ইমা জিভে কামড় দিয়ে মনে মনে বলল, এই রে জেনে গিয়েছে। ইমা হাসার চেষ্টা করে বলে উঠল, কি বলছেন? আমি কিভাবে জোগাড় করব আপনার বিয়ের খবর, বলুন। এই শুনে আদনান বলল, আমি বিয়ে করেছি। ইমা সাথে সাথে বলল, মিথ্যে বলছেন কেন? আপনি তো বিয়ে করেননি, বিয়ে করেছে আপনার বড় ভাই। আদনান হেসে বলল, আমি বিয়ে করেছি কি করি নাই এটাই তোমার কাছে ছিল, তাহলে আমায় বললে কেন? ইমা নুচু সুরে বলল, তবুও জানতে ইচ্ছে করলো। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? আদনান কিছুক্ষণ চুপ রইল ইমার প্রশ্নে। মনে মনে বলল, হ্যাঁ ভালোবাসতাম, তবে সে আমার জন্যই ছিল না। ইমা আদনানকে চুপচাপ থাকতে দেখে বলে উঠলো, ভালোবাসেন কাউকে? আদনান ভাবনার আদল থেকে বেরিয়ে স্পষ্ট গলায় বলল, না কাউকে ভালো টালো বাঁচতে চাই না, বিয়ে করে ফেলবো। ইমা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আপনার পছন্দের কেউ আছে, বা আপনি কেমন জীবন সঙ্গী চান? আদনান বলল, আমার পছন্দের কেউ নেই, তবে যখন কাউকে ভালো লাগবে তার সাথে সাথেই বলে দেব। আর এমন মানুষকে নিজের জীবন সঙ্গী করতে চাই যে শুধু আমাকে চাইবে, আমাকে নিয়ে ভাববে। এই শুনে ইমার খুশিতে লাপাতে ইচ্ছে করছে। অবশেষে জানতে পারলো আদনান কাউকে পছন্দ বা ভালোবাসে না। আদনানও বুঝতে পারছে ইমা কি চাচ্ছে। ইমা যে তাকে এ কয়দিন ভালোবেসে ফেলেছে এটা সে বুঝে গিয়েছে। ইমাকেও তার ভালো লাগে। মেয়েটা আর যাই হোক খারাপ না, সহজ সরল মন। তবে আদনান নিজের থেকে ভালোবাসার কথা বলবে না, এখন এমন কিছু করবে যাতে ইমা নিজেই ভালোবাসার কথা বলে। এই একটু পরে আদনান নিজে থেকে বলল, ইমা এখন রাখছি, কয়টা দিনই অফিসের একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবো। প্রজেক্টটা শেষ দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি, ওইখানে সেটেল হয়ে যাব। ইমা এতক্ষণে ভালোই হাসি খুশি ছিল। আদনানের এই কথাটা শোনার পর থেকে কেমন একটা মন খারাপ হয়ে গেল। সে তো ভালোবাসার কথাও বলতেই পারলো না, আর আদনান বলছে বিদেশে সেটেল হয়ে যাবে। ইমা ভাবলো, না না, এ হতে দেওয়া যাবে না, তার আগে কিছু একটা করে আদনানকে জানাতে হবে। আদনান ইমার থেকে উত্তর না পেয়ে মনে মনে হাসলো। ইমাকে আরো গম্ভীর চিন্তায় ফেলে দিতে বলে উঠলো, আমার খুব আফসোস হচ্ছে তোমার সাথে কাজ করতে পারবো না, একটা সপ্তাহে প্রজেক্ট নিয়ে কাজ করব, এরপরে চলে যাব। ইমা প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। এরপরে কিছু একটা ভেবে বলে উঠলো, আপনি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আদনান মনে মনে বলল, আমি বুঝতে পারছি তুমি আমায় ভালোবাসো, তবে দুনিয়ায় আমার জন্য অন্তত কেউ আছে যে আমাকে ভালোবাসে, আমাকে চায়। আদনান বলল, ঠিক আছে। ইমা ফোন কেটে দিয়ে যেই শুয়ে পড়বে অমন সময় তার রুমে কেউ নক করে। ইমা বলে উঠল, বাবা এসেছো?
বাহির থেকে কোনো উত্তর আসে না। ইমা কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে দিল। সাথে সাথে একজন অচেনা পুরুষ ইমাকে ধরে বলে উঠল, ইমা কেমন আছিস? ইমা কেমন আছিস? ইমা নিজের চোখের সামনে তার ভাই ইমনকে দেখে হতবিম্ব হয়ে গেল। এখনো বিশ্বাস হচ্ছে না তার ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। ইমন হেসে বলে উঠল, আমি এসেছি রে তোর ভাই। ইমা ইমনকে জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া কখন এলি তুমি? ইমন বলল, এখন এলাম, আর বাড়িতে ঢুকেই তোর কাছে আগিয়ে এসেছি, বাবার কাছেও যাইনি। এই শুনে ইমা বলল, তুমি বসো, আমি বাবাকে ডেকে আনছি। এই বলে ইমা ইমনের থেকে নিজেকে ছাড়িয়ে নিচেই চলে গেল রুমের বাহিরে। ইমন এগিয়ে এসে বিছানায় বসে নিজের ফোন বের করলো। এরপরে স্ক্রিনে একটা ছবি এনে অদ্ভুত হাসি দিয়ে বলে উঠল, আইজা আমি ফিরে এসেছি, শুধু তোর জন্য এসেছি। দেখতে এসেছি স্বামী নিয়ে ঠিক কতটা সুখে আছো, আর এইবার ফিরে যাওয়ার জন্য আসিনি। ইমা আর সাইফুর রহমানের উপস্থিত টের পেয়ে ইমন ফোন বন্ধ করে বসে রইল। পরক্ষণে সাইফুর রহমান রুমে ঢুকলেন। তিনি ইমনকে দেখে দাঁড়িয়ে রইলেন। ইমন উঠে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা সারপ্রাইজ। সাইফুর রহমান কেঁদে বলে উঠলেন, আমাকে জানাবে না তুমি এসেছো? আমি নিজেই তোমাকে আনতে যেতাম। ইমন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, উফ বাবা, সারপ্রাইজ ছিল, তোমাকে বলে দিলেই কি আজ চোখের সামনে এমন খুশি দেখতে পারতাম বলো? সাইফুর রহমান ইমাকে বলল, ইমা তুমি জানতে? না আব্বু, আমিও জানতাম না, ভাইয়া কাউকে না জানিয়ে এসেছে। সাইফুর রহমান ইমনের পিঠে হাত রেখে বললেন, আমি খুব খুশি হয়েছি, এখন যাও ফ্রেশ হয়ে এসো। ইমন ইমার মাথায় একটা খোসা দিয়ে চলে গেল। ইমা আর সাইফুর রহমান রুম থেকে বেরিয়ে চলে গেল নিচে। ডাইনিং রুমে এসে সাইফুর রহমান সোফায় বসলেন, আর ইমা মেয়েদের সাথে টেবিলে খাবার এনে রাখছিল। ইমন ফ্রেশ হয়ে নিচে নামলো। ইমা বলল, ভাইয়া এখানে এসো, খাবার খাবে। ইমন খাবার টেবিলে এসে বসলো। ইমা ভাইয়ার প্লেটে খাবার বেরিয়ে দিল। ইমন খাওয়া শুরু করলো। খেতে খেতে তার বাবাকে উদ্দেশ্য করে বলে উঠলো, বাবা আমি আর ফিরে যেতে চাই না, আমি আবার তোমার অফিসে জয়েন করতে চাই। সাইফুর রহমান হেসে বলে উঠলেন, এ তো খুব ভালোই সিদ্ধান্ত নিয়েছ, ঠিক আছে জয়েন করো, কালকে থেকেই করব। কি তুমি আজ ফিরলে আর কালকে অফিসে জয়েন করবে? কয়টা দিন পরে জয়েন করতে পারবে? না বাবা, কালকে থেকেই করব, আর সকালে একটু শানের সাথে ওর বাড়িতে দেখা করতে যাব। সাইফুল রহমান বললেন, ওহ জিও, আর একটা খুশির খবর আছে, তোমার বন্ধু কিন্তু বাবা হতে যাচ্ছে। এই শুনে ইমন খাওয়া রেখে তোরই চোখে তাকালো তার বাবার দিকে। হাসার চেষ্টা করে বলে উঠলো, শান বাবা হতে যাচ্ছে? কেন, তোমার ওর সাথে কথা হয় না? ও তোমাকে বলেনি? কথা হয়, কিন্তু খবরটা তো বলিনি। সাইফুর রহমান হেসে বললেন, ওহ কালকে ওর থেকে শুনে নিও। ইমন খাওয়ায় মনোযোগী দিল। সাইফুর রহমান উঠে চলে গেলেন। ইমন আর কয়েক লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। ইমা ইমনের যাওয়ার পানে তাকিয়ে বলল, ভাইয়া আর খেলো না? ইমন পিছন থেকে ফিরে বলল, না রে, পেট ভরে গিয়েছে, আর তুই খেয়ে শুয়ে পড়। এই বলে ইমন উপরে চলে গেল। রুমে এসে স্থির হয়ে বসলো বিছানায়। পরের দিন সকালে আইজা আজ ঈশানের সাথে নিচে নামলো। ঈশান সোফায় বসলো, আইজা কিচেনেই ঢুকলো। মাহমুদা চৌধুরীর সাথে কথা বলায় আর টুকটাক কিছু জিনিস এগিয়ে দিল। মাহমুদা চৌধুরী কফির মগ আইজার হাতে দিয়ে বললেন, এই নে, শানকে কফিটা দিয়ে আয়, আর তুই গিয়ে টেবিলে বস। আইজা কফির মগ হাতে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। ঈশানের সামনে কফির মগ দেওয়ার আগে নিজেই 2 চুমুক খেয়ে নিল কফি, যা দেখে ঈশান মুস্কি হাসলো। আইজা ঈশানের সামনে কফির মগ দিয়ে দুপটি দাঁত বের করে হেসে বলে উঠলো, তোমার কফি। ঈশান কফির মগ হাতে নিয়ে নিল। আইজা আবারও কিচেনে ঢুকলো। এমন সময় ইমন ঢুকলো চৌধুরী বাড়িতে, হাতে 2টা ফুলের বুকে। ঈশান পিছনে ফিরে তাকিয়ে ইমনকে দেখে চট করে উঠে দাঁড়িয়ে বলল, ভাই তুই কখন এলি? ইমন হেসে বলল, রাতে এসেছি। আইজা কিচেন থেকে ইমনকে দেখে খানিকটা হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান টেবিলে কফির মগটা রেখে ইমনের সামনে গিয়ে দাঁড়ালো। ইমন ঈশানকে জড়িয়ে বলল, কেমন আছিস? ঈশান ইমনের পিঠে হাত চাপিয়ে বলল, ভালো আছি। আর তুই কেমন আছিস? ভালো। আর তুই দেশে আসলি, জানালি না কেন? ইমন ঈশানকে ছাড়িয়ে একটা ফুলের বুক এগিয়ে দিয়ে বলে উঠল, বন্ধু সারপ্রাইজ দেওয়া ছিল। ঈশান ফুলের বুক হাতে নিয়ে কিছু বলার আগে ইমন রসিকতা করে বলে উঠল, তোকে সারপ্রাইজ দেওয়ার আগেই তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ঈশান কপাল কুঁচকে বলে উঠল, কি সারপ্রাইজ হয়ে গেলি? ঈশান ইমনের কাঁধে হাত রেখে বলে উঠল, ভাই মামা হতে যাচ্ছি, এর থেকে বড় সারপ্রাইজ আর কি বল? রাতে বাবা আমাকে বলল। ঈশান হেসে বলল, ইমন বলল, তোর বউ কোথায়, আর বাড়ির সবাই বা কোথায়? ইমনের চোখ গেল কিচেনে। আইজা আর মাহমুদা চৌধুরীকে দেখে এগিয়ে গেল। আইজা মাহমুদা চৌধুরীর পিছনে দাঁড়ালো। ইমন মাহমুদা চৌধুরীকে বলল, আন্টি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ইমনের হাতে থাকা ফুলের বুকটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল, আইজা ভালো আছো? ওহ সরি, ভাবি ভালো আছেন? আইজা ফুলের বুকটা আগে হাতে নিল না, ঈশানের দিকে তাকালো। ঈশান আইজার দিকে তাকিয়ে চোখের ইশারা করে বোঝালো ফুলটা হাতে নিতে। আইজা ফুলের বুকটা হাতে নিয়ে বলল, ভালো আছি।
ইমন রসিকতা সুরে বলে উঠল, ভাবি ফুলটা কিন্তু আমাদের নতুন সদস্যর জন্য। আয়জা হালকা হেসে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। এর মাঝে ডাইনিং রুমে এলেন রওশন চৌধুরী আর আমেনা চৌধুরী। ইমন তাদেরকে দেখে এগিয়ে এলো ডাইনিং রুমে, বলল, আঙ্কেল কেমন আছেন? রওশন চৌধুরী হেসে বললেন, ইমন যে ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আঙ্কেল। আর আন্টি আপনি কেমন আছেন? এখন শরীরটা কেমন আপনার? আমিনা চৌধুরী হেসে বললেন, ভালো আছি বাবা। তুমি কবে আসলে? আন্টি রাতে এসেছি, আর প্রথমেই এখন আপনাদের সাথে দেখা করতে এলাম। আমিনা চৌধুরী ইমানকে ধরে বললেন, দাঁড়িয়ে কেন, বসো না। আন্টি চলে যাব। চলে যাবে মানে? আন্টি আজ থেকে অফিসে জয়েন করব, তাই চলে যাব এখনই। আর আপনাদের সাথে দেখা করতে এসে আমার কাছে মনে হলো সেই পুরনো স্মৃতি আবারও পেলাম। ইমন আর কিছুক্ষণ কথা বলে ঈশানের সামনে এসে বলল, ভাই এই দেশে বাবার অফিসে কিছু একটা করব আর ফিরবো না। ভাই এখন দেশেই বাবার অফিসে কিছু একটা করব আর ফিরবো না। আর এখন আমাকে চলে যেতে হবে রে। আমেলা চৌধুরী নাস্তার ট্রে নিয়ে আস্তে আস্তে বললেন, চলে যাবে মানে? কিছু অন্তত মুখে দিয়ে যাও, না হলে তোমার যেতে দেব না। ইমন তাড়াহুড়ো দেখিয়ে শুধু পানির গ্লাসটা হাতে নিল। অল্প একটু পানি খেয়ে গ্লাসটা রেখে বলল, আন্টি আপনি কি আমার দূরের কেউ? আপনারা তো আমার কাছেরই। অন্য একদিন এসে খাবো, আজ যেতে হবে। এই বলে ইমান রওশন চৌধুরীর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আঙ্কেল আসছি। ইমান চলে যাওয়ার জন্য হাঁটা দিল। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে আয়জার দিকে একবার তাকিয়ে চলে গেল। বাড়ির বাইরে এসে নিজের গাড়ির কাছে দাঁড়ালো। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। গাড়িতে ওঠার মতোই শক্তি তার নেই। মিনিট দুয়েক পরে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। ঈশান আর ইমন ছিল খুব ভালো বন্ধু। দুজনই বর্নিং ভাইয়ের থেকেও কম ছিল না। ইমন ঈশানের বাড়িতে টুকটাক যাওয়া আসা করত। মূলত সেইখান থেকে আয়জাকে পছন্দ করা শুরু করে। একদিন আড্ডা দিতে দিতে ইমন ঈশানকে তার পছন্দের কথা জানায়। এরপর থেকে ইমন আর ঈশানের মাঝে দূরত্ব তৈরি হয়। ওপরে দুজনই ভাই ভাই করলেও ভেতরে ভেতরে দুজনের মাঝে অজানা ক্ষোভ। ইমন এরপরে বিদেশে চলে যায়। এরপরে আর ফিরে আসার চেষ্টা করেনি বা ইচ্ছাও পোষণ করেনি। এতদিন পরে ফিরে এসেছে শুধু দুজনের মধ্যকার সম্পর্কে ঢুকতে। কিন্তু আজ আয়জা আর ঈশানকে এত হাসি খুশি দেখে তার মনে হলো দুজনের থেকে তারই দূরে চলে যাওয়া উচিত। এইদিকে ইমা আদনানকে জানায় সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে দেখা করতে। আদনানও রাজি হয়েছে। ইমা আদনানকে জানিয়ে অনেক চেষ্টা করে শাহাদাতের নাম্বার জোগাড় করেছে। শাহাদাতকে জানায় যে আদনানকে ভালোবাসে। আজ সে রেস্টুরেন্টে এই কথা আদনানকে জানাবে। সাথে শাহাদাতকেও যেতে বলেছে ইমা। শাহাদাত আদনানকে আগিয়ে জানিয়েছিল ইমার কথা, এবং আদনান শাহাদাতকে কিছু বলতে না করেছে। তাই শাহাদাত ইমাকে কিচ্ছু বলেনি, শুধু বলেছে সে যাবে। আজ আদনান অফিস থেকে একটু আগে চলে আসলো। সন্ধ্যার দিকে রেডি হয়ে নিচে নামলো। উদ্দেশ্য ইমার সাথে দেখা করতে যাবে। এমন সময় ফাইজা আদনানকে দেখে হেসে হেসে বলল, কোথায় যাচ্ছ দেবর মশাই? আদনান হেসে বলল, তোমার সঙ্গী আনতে। ফাইজা কপাল কুঁচকে বলে উঠল, আমার সঙ্গী আনতে মানে? আরে ভাবি বোঝো না যে তুমি একা একা সারাদিন বসে থাকো, একা কাজ করে, এই দেখো আমার বড় দুঃখ লাগছে। তাই ভাবলাম আর কি তোমার জন্য একজন সঙ্গী নিয়ে আসি। ফাইজা মুখে দুষ্ট হাসি নিয়ে আদনানের কাছে এগিয়ে আসে। আদনানের কান ধরে বলল, আমার জন্য দুঃখ লাগছে তাই না? হ্যাঁ দুঃখ লাগছে, আর কানে ব্যথাও লাগছে। ভাবি এখন কান ছাড়ো। ফাইজা কান ছেড়ে দিয়ে বলে উঠল, মেয়েটাকে? আদনান ঘাড় চুলকিয়ে বলল, আসলে ভাবি ভাইয়ের বদলে আমি যে একটা মিটিং এ এন্ট্রি করতে গিয়েছিলাম, সেই দিন মেয়েটাকে প্রথম দেখে ভালো লেগে গিয়েছে। ওর নাম ইমা। আর এরপরে তোমাদের বললাম না একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিল, ওই মেয়েটা ইমাই ছিল। এখন ওর সাথে দেখা করতে যাচ্ছি। ফাইজা হেসে বলে উঠল, দেখা করতে যাচ্ছ? তাহলে ঘরে তুলবে কবে? রাতে এসে বাবা আর ভাইয়াকে বলবো, এরপরে প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে। আদনান ফাইজার সাথে কথা বলে চলে গেল। নিজের গাড়ি ড্রাইভ করে রওনা হলে ইমার বলা লোকেশনে। ইমা একটা রেস্টুরেন্টে বসে আছে। মুখোমুখি চেয়ারে বসে আছে শাহাদাত। শাহাদাত এমন ভাবে কথা বলছে যেন সে কোনো কিছুই জানে না। ইমা বেশ চিন্তিত হয়ে আছে। আজ যদি আদনানকে ভালোবাসার কথা বলতেই না পারে, তাহলে আর মনে হয় না বলার সুযোগ পাবে। ইমা চিন্তিত কণ্ঠে শাহাদাতকে বলল, ভাইয়া আপনার বন্ধু কি আসবে না? শাহাদাত মাথায় হালকা নাড়িয়ে বলল, এখনো তো আসছেই না, দেখো এখন আসে কিনা, কল দাও। ইমা কল দিল, কিন্তু আদনান নিজের ফোন সাইলেন্ট করে রেখেছে বলে শুনতে পারলো না। এই দেখে ইমা শাহাদাতকে বলল, ভাইয়া ফোন ধরছে না, তাহলে কি ভুলে গিয়েছে? শাহাদাত মনে মনে বলল, ভুলে যায়নি, ও ঠিকই আসছে। শাহাদাত স্বাভাবিকভাবে হেসে বলল, তুমি চিন্তা করো না, আদনান ঠিকই চলে আসবে। আর ও কি জানে যে তুমি ওকে ভালোবাসো? না, জানে না। আজ বলতে চাই ওকে। ও, ওর সাথে আজকে কথা হয়নি তোমার? না মানে ওকে বলেনি এখানে আসতে? সকালে একটু কথা হয়েছিল, তখন বলেছি। ও বলেছে আসবে। আর আমি যে আপনার সাথে যোগাযোগ করেছি এইটা ও জানে না।
তবে আজ বলতে না পারলে মনে হয় আমি আর বলতেই পারবো না। শাহাদাত না বোঝার ভান করে বলে উঠলো, মানে বলতে পারবে না কেন? ইমা হাত কসলাতে কসলাতে বলে উঠলো, কালকে ওর সাথে যখন কথা হলো তখন বলল ও নাকি অফিসের একটা প্রজেক্ট নিয়ে 1 সপ্তাহ কাজে খুবই ব্যস্ত থাকবে, আর এই প্রজেক্ট নিয়ে কাজ শেষ হলেই নাকি চলে যাবে দেশের বাহিরে। ও যদি দেশের বাহিরে যাওয়ার কথাই না বলতো তাহলে আমি এত আগে ভালোবাসার কথা জানাতাম না। কথাগুলো শুনে শাহাদাত মনে মনে বলল, শালাকে ভাবতাম ওর মাথায় বুদ্ধি নেই, এখন তো দেখি বুদ্ধি দিয়ে গিজগিজ করে। ইমা বলল, ভাইয়া কিছু বলছেন না যে? আদনান আসলেই কিন্তু আপনি আমার সাথে থাকবেন। শাহাদাত সম্মিত জানিয়ে বলল, থাকবো। এই বলে শাহাদাত নিজের ফোন বের করে আদনানকে মেসেজ দিল, ভাই তুই কোথায়, তাড়াতাড়ি আয়, এইদিকে তোর জন্য কান্না করছি ইমা। এই লিখে শাহাদাত ইমাকে বলল, তুমি কি শানের অফিসে কাজ করো? আর আপনি শানকে কিভাবে চিনেন? শাহাদাত হালকা হেসে বলে উঠল, শান আমার খালাতো বোনের চাচাতো ভাই, আর আমার খালাতো বোনে আর আমার খালাতো বোন আর শানের রিলেশন করে বিয়ে হয়েছে। ইমা বলল, ওহ আপনি তো তাহলে শানের খুব কাছের আত্মীয়। আদনান রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্কিং করলো। এরপর পাশের সিট থেকে মানিব্যাগ আর ফোনটা নিয়ে গাড়ি থেকে নামলো। ফোনের দিকে তাকিয়ে চোখ পড়লো ইমা কল দিয়েছিল, আর সাথে শাহাদাতও মেসেজ দিয়েছে। আদনান সেইগুলো দেখতে দেখতে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। এরই মাঝে আদনান শাহাদাতকে মেসেজ দিল, ভাই কিছুক্ষণ পরে তুই একটা কাজের বাহানা দিয়ে চলে যাবি। ওপাশ থেকে শাহাদাত উত্তরে লিখলো, তা আর বলতে হবে না, তুই আগে আয়, অনেকক্ষণ হলো বসে আছি। আদনান মেসেজটা দেখে ফোনটা পকেটের ভেতরে ঢুকালো। সাথে সাথে শাহাদাত হাই উঁচিয়ে আদনানকে ডাকলো, এই ভাই এইদিকে আয়। আদনান এগিয়ে গেল দুজনের সামনে এবং শাহাদাতকে দেখে বলে উঠলো, ভাই তুই এখানে? শাহাদাত হেসে বলল, এই যে ইমা ডাকলো তাই এখানে আসলাম। তিনজন বসে টুকটাক করে কথা বলতে শুরু করলো। এমন সময় শাহাদাত নিজের ফোনের দিকে তাকিয়ে বলে উঠলো, এই তোরা তাহলে কথা বল, আমাকে এখন চলে যেতে হবে। এই শুনে ইমা বলল, চলে যাবেন মানে? আর কিছুক্ষণ থাকুন না। শাহাদাত হেসে বলল, একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, বারবার মেসেজ আসছে, এখনই যেতে হবে, তোমরা কথা বলো। এই শুনে শাহাদাত চলে গেল। আদনান মনে মনে বলল, শালা যেমন চালাক তেমন অভিনয় জানে। শাহাদাত চলে যাওয়ার পরে ইমা বেশ কিছুক্ষণ চুপচাপ রইল, কিভাবে বলবে ভেবেই পাচ্ছে না। আদনান ইমাকে বলল, কি কথা বলতে ডেকেছ বলো। ইমা এবার আর চুপচাপ রইল না। আদনানকে ভালোবাসার কথাটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। মাথা খানিকটা নিচু করে আমতা আমতা করে বলল, আদনান আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় আপনি দেশের বাইরে চলে যাওয়ার আগে আমার আপনাকে কথাটা জানানোই খুব দরকার। আজ জানাতে না পারলে হয়তো আমার ভালোবাসা অপূর্ণ রয়ে যাবে। আদনান এই শুনে কিছুটা গম্ভীর ভাব নিয়ে বলল, আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললে? খুব ভালোবেসে ফেলেছি, আর আপনাকে ভালোবেসে যেতে চাই সারা জীবন। আদনান কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবে না। প্রথমবার কাউকে ভালোবেসে তাকে সে নিজের করে পায়নি। আয়জাকে হারানোর পর থেকে তার মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, তবে এরপরই আর সে ইমাকে ভালোবেসেছে, আর ইমা তাকে নিজের করে পেতে চায়। এখন আদনান চায় ইমাকে নিয়ে সারাটা জীবন পার করে দিতে। ইমা আদনানের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মাথা নত করে নিঃশব্দে কাঁদছে। আদনান ইমার পাশে গিয়ে বসলো। এরপরই হেসে বলল, আমার বউকে কিন্তু আমি একা একা ড্রাইভ করতে দেব না। এই শুনে ইমা তোরই চোখে তাকালো আদনানের দিকে। আদনান ইমার চোখে চোখ রেখে বলল, আমিও ভালোবাসি তোমায়। ইমা ছলছল চোখে তাকিয়ে থেকে কিছু বলার আগে আদনান তাকে নিজের বক্ষে জড়িয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমি আমার বউ বানাবো। ইমা কেঁদে উঠে বলল, কিন্তু আপনি তো দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদনান হেসে হেসে বলল, তোমাকে ভালোবাসার কথাটা বলতেই বলেছিলাম বিদেশে চলে যাব, এখন তোমায় পেয়ে গিয়েছি, আর যাব না। ইমা চোখ তুলে আদনানের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে। এই শুনে আমি আপনার বউ হওয়ার পরে আর কোনো অফিস টফিস যাব না। আপনি বললেও আমি যাব না, আর না বললেও যাব না। বাবার জোরাজোরিতে অফিসের কাজ শুরু করেছিলাম, এখন আর কাজ করতে চাই না। আদনান খুশি হয়ে বলল, ঠিক আছে, বাড়িতেই থাকবে তুমি, তোমার কোথাও যেতে হবে না। প্রতিদিনের মতোই ঈশান শুয়ে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আইজা ওর নিয়ম করে ঈশানের বুকে মাথা রেখে তার কাজ দেখছে। কিছুক্ষণ যাওয়ার পরে আইজা বলল, শোনো, আজ যে ইমন এসেছিল ও কি ভালো হয়ে গিয়েছে? আবার তো কোনো ক্ষতি করতে চাইছে না। ঈশান বলল, ক্ষতি করতে চাইলে আগেই করতো, আর ক্ষতি করে ওরই বা কি লাভ? আমরা নিজেরাই ঠিক থাকলেই তো আর কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। আইজা লম্বা একটা স্বস্তির শ্বাস ফেলে বলে উঠল, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমাদের এত ঝাড় ঝপটার পরেও আমাদের ভালো রেখেছেন। কয়েক মাস পরে আইজারও ডেলিভারির সময় হয়েছে। বাড়ির সবাই এখন আইজার সাথে সাথেই থাকে। ঈশান অফিস শেষ করে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণই আইজার সাথে সাথে থাকে, আইজার কেয়ার করে। কি কি খেতে হবে সবই ঈশান আইজাকে বলে দেয়। আজ ঈশান অফিসে ছিল, কাজের মাঝে আইজার জন্য চিন্তিত হচ্ছিল।
কাজের মাঝে আইজার জন্য চিন্তা হচ্ছিল। আইজার ডেলিভারির ডেট আর 2 দিন আছে। ঈশান বিকেলে নিজের কেবিনে বসে অফিসের কিছু কাজ করছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। মাহমুদা চৌধুরী কল দিয়েছেন। যা দেখে ঈশানের বুকের ভিতরটা স্যাঁত করে উঠল। মনে মনে ভাবলো আইজার কোনো সমস্যা হলো কি না। ঈশান কল রিসিভ করে বলল, হ্যাঁ ছোট আম্মু বলো। মাহমুদা চৌধুরী উদাসীনী কণ্ঠে বলল, তুই কোথায় আছিস এখন? এইদিকে আইজার একটু সমস্যা দেখা দিয়েছে, ছোট আম্মু অফিসে আছি। আর আইজা কোথায় এখন? ডাক্তার ডাকুনি? শান, আইজার কিছুক্ষণ ধরে পেন হচ্ছে, ডাক্তার বলেছে ডেলিভারির সময় হয়েছে। আমরা আইজাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি, তুই তোর ছোট আব্বুকে সাথে করে নিয়ে আয়। ঈশান সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে উঠলো, হ্যাঁ আমি ছোট আব্বুকে নিয়ে আসছি। তোমরা কোন হসপিটালে যাচ্ছ আমাকে জানাও। শান ফোন কেটে দিতে নওশান চৌধুরী কেবিনে এলেন। এরপরে তিনি আর ঈশান বেরিয়ে গেলেন অফিস থেকে। ঈশান দ্রুত ডাইভ করে হসপিটালে চলে এলো। এসেই শুনতে পারলো আইজাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে মাত্রই। সবাই ওটির সামনে উদাসীনী হয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহকে ডাকছে। এরই মাঝে সাদমান আর ফাইজাও চলে এলো। ওটির সামনে করিডোর জুড়ে নিস্তব্ধতা। দেওয়ালে টিকটিক করে ঘড়ির শব্দ ঈশানের বুকের ভিতরে অদ্ভুত অস্থির তৈরি করেছে। সে পায়চারি করছে, বারবার ওটির দিকে তাকাচ্ছে। নওশান চৌধুরী শান্ত গলায় বললেন, ধৈর্য ধরো শান, আল্লাহ ভরসা। ঈশান মাথা নাড়িয়ে চুপ করে থাকলো। কিছুক্ষণ পরই ওটির ভেতর থেকে বাচ্চার কান্না ভেসে এলো। যা শুনে সবার মুখে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারিত হলো। এর একটু পরে একজন নার্স সুন্দর ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এলো। রওশান চৌধুরী আর ঈশান এগিয়ে দাঁড়ালো। নার্সটি হেসে বলল, অভিনন্দন আপনাদের পেশেন্টের মেয়েবাবু হয়েছে। এই শুনি ঈশান অস্থির কণ্ঠে বলে উঠল, আর বাচ্চার মা কেমন আছে? নার্সটি হেসে বলল, বাচ্চার মা এবং বাচ্চা দুজনই সুস্থ। রওশান চৌধুরী নাতিনকে কোলে নিয়ে খুশিতে কাঁপতে লাগলেন। এরপর ঈশানে কোলে দিলেন। ঈশান কাঁপা কাঁপা হাতে নিজের সন্তানকে কোলে নিল। এই অনুভূতি এক অন্যরকম অনুভূতি। নওশান চৌধুরী বললেন, নবজাতক বাচ্চার কানে আজান দিতে। ঈশান আজান দিল। সবাই খুশিতে কাঁদছে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। কিছুক্ষণ পর আইজাকে ওটি থেকে কেবিনে ডিসচার্জ করা হলো। বাচ্চাটাকে আইজার কাছে দেওয়া হলো। সবার আগে ঈশান আইজার সাথে দেখা করতেই ঢুকলো। ঈশান আইজার পাশে বসে বলল, ওয়েলকাম ম্যাডাম। আইজার চোখে জল নিয়ে হেসে উঠল। ঈশানকে বলল, থ্যাংক ইউ, তুমি খুশি হয়েছ? এই কথা শুনতে ঈশানের চোখের জল চিকচিক করে উঠল। বলল, খুশি হয়েছি। ঈশান আর আইজা ছোট শিশুটির দিকে তাকিয়ে মুচকি হাসলো। 4 দিন পরে আইজাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। ঈশান, নওশান চৌধুরী আর সাদমান আইজাকে আনতে গিয়েছে হসপিটালে। বাড়ির সবাই এহালি আয়োজন করা হয়েছে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, সাথে ঈশানের রুমটাও সুন্দর করে সাজানো হয়েছে। এই সব রওশান চৌধুরী আর ও ফাইজা করেছে। আইজার বাচ্চাকে নিয়ে ঈশানের রুমে ঢুকবে। বাড়ির কলিং বেল বেজে উঠতেই সবাই সদর দরজা দিয়ে এগিয়ে গেল। ঈশান আইজাকে নিয়ে এসেছে। আইজার বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে পাশে ঈশান। ওদের 3 জনকে একসাথে দেখে সবাই আনন্দিত। ঈশান আর আইজাকে হালকা মিষ্টি মুখ করিয়ে ভিতরে ঢুকতে বলল। ঢোকার আগে ফাইজা পিতা কাটতে বলল। ঈশান আর আইজা দুজন মিলে পিতাটা কেটে ঢুকলো। এবার আইজার রুমে যেতে বলা হলো। আমিনা চৌধুরী বাচ্চাকে কোলে নিলেন, যাওয়ার জন্য পা বাড়ালেন। কিন্তু আইজা সিঁড়ি বেয়ে উঠবে কি করে? সাদমান ঈশানকে বলল, শান দাঁড়িয়ে কেন, বউকে কোলে নিয়ে যাও। ঈশান মুস্কি হেসে আইজাকে কোলে তুলে নিল। আইজা লজ্জায় ঈশানকে আঁকড়ে ধরে ঈশানের বুকে মুখ লুকিয়ে রইল। ঈশান আইজাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে এলো। আইজাকে বিছানায় বসিয়ে দিল। আমিনা চৌধুরী বাচ্চাটাকে আইজার কোলে দিয়ে বললেন, তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। আমিনা চৌধুরী চলে গেলেন। আইজা বাচ্চাকে বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে বসে রইল। ঈশান বিছানার পাশের সাইডের টেবিল থেকে লাল গোলাপের একটা বুক নিয়ে আইজাকে দিয়ে বলল, ঈশান আম্মু, এটা তোমার জন্য। আইজা হাত বাড়িয়ে বুকটা হাতে নিয়ে হাসলো। ঈশান আর আইজা তাদের বাচ্চা দুপাশে বসে রইল। দুজনের বাচ্চাটির দিকে তাকিয়ে হাসছে। ঈশান আইজাকে বলল, আজ আমাদের পরিবারটা পূর্ণ হলো। আইজা হেসে বলল, ঈশার আব্বু। এমন সময় নিচে থেকে সাদমান সাউন্ড বক্সে গান ছাড়লো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, দূরে দেয় অজানা, কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অজানা, কাছে এসে ভালোবেসে। আজ মন খুশি পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন যেন আবারও রঙিন হলো। ঈশান আর আইজা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা শুরু থেকে অনেকটি রেসপন্স আর ভালোবাসা দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গল্পটা আপনাদের জন্য হ্যাপি এন্ডিং দিলাম। আর এই পর্যন্ত যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন এবং শুনেছেন, সবার মতামত জানাতে ভুলবেন না। আর এন্ডিংটা কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ। নতুন কোনো গল্পতে আবারও দেখা হচ্ছে। সবাই এভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন।